এই বাচ্চাটার জন্য আমি কি না করলাম, কিন্তু ফলাফলটা এরকম হবে আমি আশা করি নাই। হয়তো আমার ভাগ্যটাই খারাপ, আমি যেটা আশা করি যে এটা হোক সেটাই হয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্নোমিস ওয়ার্ল্ড। সেদিন শপিং শেষ করে আমি রিক্সায় করে বাসায় ফিরছিলাম, তো হঠাৎই আমার চোখে পড়ে এই কুকুরটা হঠাৎ করে রাস্তায় পড়ে যায়। আমি অনেক দূর পর্যন্ত চলেই গিয়েছিলাম রিক্সা করে, কিন্তু আমার মন মানছিল না। পরে আবারও আমি ব্যাক করেই আমি দেখতে পাই যে ও জাস্ট পড়েই আছে। আশেপাশ দিয়ে অনেক গাড়ি যাচ্ছে, রিক্সা যাচ্ছে, অনেক কিছুই যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কারোরই কোনো হেডেক নাই, আমি একমাত্র বান্দা যে ওই স্পট থেকে চলে যেতে পারলাম না। আমি আমার জীবনে প্রথমবারের মতো কোনো কুকুরকে এই অবস্থায় হাত দিয়ে ধরেছি। আসলে কুকুরকে আমি ভয় পাই, আমি খাওয়াই ঠিক আছে, কিন্তু আমি সেভাবে করে ধরি না। ছোটবেলা থেকেই কোনো একটা কারণে আমার ভিতরে কুকুর ভীতি আছে, কিন্তু তার মানে এই না যে আমি কুকুরকে ঘেন্না করি বা তাদেরকে দেখলে নাক সিটকাই, ব্যাপারটা এরকম না। আপনারা আমার সোশ্যাল মিডিয়া ঘুরলেই দেখতে পাবেন আমি আমার সামর্থ্য মতো কুকুরদেরকে খাওয়ানোর চেষ্টা করি, তাদের পাশে থাকার চেষ্টা করি। তো চলেন এখন ফিরে আসি ঘটনায়। আমি যখন রাস্তায় ওকে এভাবে পড়ে থাকতে দেখলাম, তখন আমি নিজের হাতে ধরে ওকে রাস্তায় উঠিয়েছি। কুকুর তো আর বিড়াল না যে ছোট্ট একটা বাচ্চা নিজেই তুলে ফেললাম। কুকুর কিন্তু মাশাআল্লাহ একটু বড় সাইজের প্রাণী, তো আমার জন্য অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তারপরেও আমি তাকে রাস্তা থেকে উঠালাম। রাস্তা থেকে উঠানোর পর সে কিন্তু দিক বিদিক ছুটতে শুরু করলো। আমি তার পিছু পিছু যেতে শুরু করলাম যে দেখি সে আসলে কোন দিকটায় যায়। আর যাওয়ার আগে আমি ওর জন্য কেক নিলাম একটা দোকান থেকে, আর ও পুরো শরীর কাদা ভর্তি ছিল। আমি যখন ওর পিছু নিলাম, ও যখন ছুটে চলছিল, একবার গিয়ে ও আরো একটা ড্রেনে গিয়ে পড়ে যায়। তখন কিন্তু আমি আবারও দ্বিতীয়বারের মতো ওকে হাত দিয়ে তুললাম। তারপরে গিয়ে সে একটা কার ওয়াশ বা সার্ভিসিং সেন্টারে গিয়ে ঢুকে পড়লো। তাদেরকে আমি পুরো ঘটনাটা খুলে বলার পর তারা বলল যে এই কুকুরটা আমাদের সার্ভিসিং সেন্টারের সামনেই থাকে, আমরা তাকে মাঝে মধ্যে খেতে দেই। তখন আমি মোটামুটি মনে অনেকটাই শান্তি পেলাম যে যাক, অন্তত কাউকে খুঁজে পাওয়া গেছে যে এই কুকুরটার রেসপন্সিবিলিটিস নিতে পারবে। কারণ আমার পক্ষে তো এর রেসপন্সিবিলিটিস নেওয়া সম্ভব না। আমি যদি ডাক্তারের কাছে নিয়ে যাই, ট্রিটমেন্টের সবকিছু অ্যারেঞ্জ করি, কিন্তু তাকে তো টেক কেয়ার করতে হবে। এই জায়গাটা তো আমার নাই, বা এই মানুষটা তো আমার নাই। অ্যাটলিস্ট কেউ না কেউ তো করবে। তারপর তাদেরকে আমি বুঝাই বললাম যে তাকে ডাক্তারের কাছে নিতে হবে, এবং তারা বললো যে ঠিক আছে আপু, আপনি নিতে চাইলে নেন। দেন আমি বাসায় ব্যাক করলাম। বাসায় ব্যাক করে আমার যে জিনিসপত্র হাতে ছিল সেগুলো রেখে আমি আবারও চলে গেলাম সেই সার্ভিসিং সেন্টারে। বাই দ্য ওয়ে, আমি আরেকটা কথা বলে রাখি, ইন দ্য মিন টাইম আমি কিন্তু রেস্কিউয়ারের খোঁজ করেছি। আমার ফেসবুক পেজে আমি পোস্ট করেছিলাম যে আমার একজন রেস্কিউয়ার দরকার উত্তরাতে। এছাড়াও ফেসবুকে বেশ জনপ্রিয় একজন রেস্কিউয়ার, তাকেও নক করেছিলাম, তিনি নাকি অনেক ব্যস্ত। আনফরচুনেটলি তাকে আমি 4 দিন বিভিন্ন প্রয়োজনে নক করেছি, 4 দিনই উনি আমাকে রিভিউজ করেছে তার ব্যস্ততার কথা বলে। যেহেতু রেস্কিউয়ার পেলামই না এবং শেষমেশ তার একজন গার্ডিয়ান পাওয়া গেল, তাকে নিয়েই আমরা রিক্সা করে চলে গেলাম লাইফ কেয়ারে। এখানে যাওয়ার আগে আমি আরেকটা ক্লিনিকে কল দেই, যেই ক্লিনিকে আমি সবসময় আমার বিড়াল বাচ্চাদের ট্রিটমেন্ট করি। কিন্তু আনফরচুনেটলি সেদিন ছিল 7ই এপ্রিল, অর্থাৎ ঈদের ছুটির একেবারেই আগে। আমি যদি ভুল না বলে থাকি তাহলে 10ই এপ্রিল আমাদের ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে। আমি সবসময় আমার বিড়াল বাচ্চাদেরকে যেই ক্লিনিকে নেই তাদের ওখানে আমি কল দিলাম, তারা বলল তারা অলরেডি ক্লোজড। তখন আমি খুঁজে খুঁজে লাইফ কেয়ারে আমি খোঁজ নেই এবং আমি সেখানে এই কুকুরটাকে নিয়ে যাই। যেহেতু তাদের ক্লিনিক বন্ধ হয়ে যাবে, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, তো তখনও ডক্টর সার্জারিতে ছিলেন। বেশ কিছুক্ষণ আমরা ওয়েট করলাম, তারপরে উনি সার্জারি থেকে বের হলেন। আমি আরেকটা কথা শেয়ার করি, ওই ক্লিনিকে আরো একজন মহিলা এসেছিল তার বিড়ালকে নিয়ে। উনি এসে একদম গা ঘিন ঘিন করছিল, হ্যাঁ এরকম ময়লা কেন, এরকম কেন, সেরকম কেন, কেন পরিষ্কার করে আনেননি। এখন ওনাকে তারপর আমি ঠান্ডা মাথায় একটু বোঝানোর চেষ্টা করলাম যে আমরা আসলে এই কুকুরটাকে পালি না, যেহেতু এটা রেস্কিউ একটা কেস, সুতরাং এরকম হওয়াটাই স্বাভাবিক। এরপরে উনি আসলে চুপ হয়ে যায়। আচ্ছা, এখন আপনারাই বলেন, ক্লিনিকে কি শুধুমাত্র সুন্দর পরিপাটি এরকম প্রাণীরাই সেবা পাবে? এই ধরনের অবলা প্রাণীদের কি সেবা পাওয়ার কোনো অধিকার নাই? এনিওয়েজ, ভেট সার্জারি শেষ করে কুকুরটাকে দেখলেন, ওকে একটা ইনজেকশন দিলেন ব্যথার, এবং আমাকে প্রেসক্রিপশন দিলেন, প্রেসক্রিপশনটা বুঝিয়েও দিলেন। আর সেই সাথে ডক্টর আমাকে বললেন যে খুব বেশি প্রবলেম নাই, সামান্য আঘাত পেয়েছে, আমি ওষুধ দিয়ে দিলাম, ঠিক হয়ে যাবে। শুধু তাই না, আমার ওকে নিজেও দেখে মনে হলো যে ওর তেমন কোনো প্রবলেম হয়নি, ব্যথাটা কমে গেলেই ও ঠিকঠাক হয়ে যাবে। বিশ্বাস করেন, ডাক্তার দেখানোর পর আমি এতটাই খুশি ছিলাম এবং আল্লাহকে ধন্যবাদ জানালাম যে এর থেকে বড় কিছু হয় নাই, এজন্য আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া। ওর জন্য যে ওষুধপত্রগুলো কিনলাম সেগুলো ওই ভাইয়াকে বুঝিয়ে দিয়ে কুকুরটাকে সেই সার্ভিসিং
সেন্টারে রেখে আমি বাসায় চলে আসি। বাচ্চাটাকে সার্ভিসিং সেন্টারে রেখে বাসায় আসার সময় আমি একটা ভুল করে আসি, অর্থাৎ বাচ্চাটা যার কাছে আছে তার সেলফোন নাম্বারটা আমি নিয়ে আসতে ভুলে যাই। এরপর শুরু হয়ে যায় ঈদের ছুটি, ঈদের কারণে বিভিন্ন ব্যস্ততা। ঈদের কয়েকটা দিন আমি আর বাচ্চাটার খোঁজ নিতে পারিনি। ঈদের পর যখন আমি আবার ওই বাচ্চাটার খোঁজ নেওয়ার জন্য যাই, আমি গিয়ে জানতে পারি বাচ্চাটার দুনিয়াতে নাই। আমি যখন বাসা থেকে বের হয়েছিলাম যে আমি বাচ্চাটার খোঁজ নিতে যাব, আমি এতটাই খুশি ছিলাম, আমার ধারণা ছিল আমি গিয়ে দেখবো ও ভালো আছে, ও সুস্থ আছে, আমি ওকে খাইয়ে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসবো। কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না। ওকে দেখতে মোটামুটি সুস্থ মনে হচ্ছিল, শুধুমাত্র জিহ্বাটা কেটে যাওয়ার কারণে 2-1 বার করে একটু রক্ত আসছে, সামান্য। সেটা কোনোভাবেই ভাবিনি যে ওর ভিতরে এতটা সে আঘাত পেয়েছে। এবং ঈদের পরে আমি যখন ওর খোঁজ নিতে গেলাম, তখন জানতে পারলাম যেদিন আমি ওকে রেখে আসি তার পরের দিন সে বেঁচে ছিল এবং তার পরের দিন সে মারা যায়। এবং যতক্ষণ সে বেঁচে ছিল তার নাকি অনেকবার ভিতর থেকে ব্লাড এসছে। জানি না ওই অল্প সময়ে তার কোনো এক্স-রে আমরা করাতে পারতাম কিনা, বা ক্লিনিকে এক্স-রে অ্যাভেইলেবল ছিল কিনা জানি না। যেহেতু ক্লিনিক ওই দিনই একটু পরেই বন্ধ হয়ে যাবে, সুতরাং এত অল্প সময়ে এক্স-রে করানোটাও অনেক কঠিন ছিল। সত্যি বলতে ওর মৃত্যুর খবরটা আমাকে অনেক আঘাত করেছে। দেখেন, রোজার মাসে রোজা রেখে শপিং করেছিলাম, তারপর বাসায় না এসে আমি এই বাচ্চাটাকে নিয়ে এত ছোটাছুটি করলাম, কিন্তু ফলাফল জিরো। আমি এটা আশাই করিনি। আরেকটা কথা বলে রাখি, সার্ভিসিং সেন্টারের ওই ভাইয়ারা যদি আমাকে হেল্প না করতো তাহলে এটা আমার পক্ষে করা কখনোই সম্ভব ছিল না। বাঁচাতে পারিনি, এই ব্যর্থতাটুকু মেনে নিচ্ছি, কিন্তু যে আমি চেষ্টা করেছি এই চেষ্টাটুকু হয়তো আমি করতে পারতাম না যদি ওই 2জন মানুষ আমাকে হেল্প না করতো। পেট ক্লিনিকের কর্তব্যরত সেই চিকিৎসককেও ধন্যবাদ, উনি যথেষ্ট আন্তরিক ছিলেন। আপনারা কিছু মানুষ আছেন, তারা প্লিজ মন্তব্য করবেন না যে আমি টাকা খেয়ে সেই পেট ক্লিনিকের চিকিৎসককে ভালো বলছি বা ধন্যবাদ দিচ্ছি। আসলে সেই পেট ক্লিনিকে আমি কখনোই যাইনি, প্রথমবারের মতো গেলাম এবং এতটুকু আমার ভালো লাগলো, সেই জন্যই আমি তাকে ধন্যবাদ দিলাম। সার্ভিসিং সেন্টারের ওই ভাইয়ারা এই বাচ্চাটাকে বেলা নামে ডাকতো, সুতরাং বেলাকে আমরা হারালাম। এরকম অনেক অনেক বেলা বিনা চিকিৎসায় মারা যায়, অথবা কেউ কেউ তার চিকিৎসার জন্য এগিয়ে আসতে চাইলেও আসলে প্রপার রেস্কিউয়ারের অভাবে আমরা তাকে ডাক্তারের কাছ পর্যন্ত নিতে পারি না। যত যাই বলেন, একজন মেয়ে মানুষ হিসেবে আমার জন্য কিন্তু একা একটা কুকুরকে পেট ক্লিনিক পর্যন্ত নিয়ে যাওয়াটা অনেক কঠিন ছিল। সেই জায়গায় আমি ওই ভাইয়াদেরকে পাওয়ার কারণে আমার জন্য বিষয়টা সহজ হয়েছে, এবং সবার জন্যই তাই। আমরা যদি যে যার জায়গা থেকে সাহায্য না করি, সাহায্যের হাত না বাড়াই, তাহলে আসলে আমরা একা ভালো কাজ করতে পারবো না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দোয়া করবেন সব অবলা প্রাণীদেরকে আল্লাহ যেন অনেক ভালো রাখে, নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।